লতা মঙ্গেশকরের নামে কেউ মামলা দিবে? এই কালচারাল প্র্যাকটিসটা বন্ধ হওয়ার পরের থেকেই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়েছে। শুধু আর্টিস্ট আমার ট্যাগ, এই জন্য আমি সবকিছু করতে পারবো, নট দ্যাট। এখন কিন্তু এআই দিয়ে আবার মিউজিক হচ্ছে, কিন্তু মানুষ ছাড়াও কিন্তু এআই অচল এখন পর্যন্ত। আর্টিস্ট কিন্তু কোনো শো নিয়ে টাকা নিয়ে ডিল করে না। এআর রহমান কোনোদিন নিজের টাকা ছুঁয়েও দেখেন না। আমাদের দেশীয় সংস্কৃতির এডুকেশনটা দিচ্ছেন না, এই জায়গাটা কিন্তু ভরে যাবে এবং খুব বাজে জিনিস দিয়ে ভরবে, যেটার লোড আমরাও নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি 21 টেলিভিশনের নিয়মিত পডকাস্ট আয়নাতে। আপনাদের সাথে রয়েছে আমি মাহা এবং আমার সঙ্গে রয়েছেন আরও একজন স্পেশাল গেস্ট। এই সপ্তাহের স্পেশাল গেস্ট একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমরা শো শুরু করার আগেই এত চমৎকার গল্প করছিলাম, শো তো জমে যাবে, আরও সুন্দর সুন্দর গল্প করতে পারবো। তিনি একজন অসাধারণ শিল্পী, তার চেয়ে বড় কথা তিনি একজন অসাধারণ মানুষ। কেন বলছি, সেই গল্পগুলো বলবো শোয়ের মাঝে মাঝে। আমাদের সাথে রয়েছেন সাব্বির জামান। হ্যালো ভাইয়া, কেমন আছেন? কেমন আছো তুমি? খুব ভালো আছি। নিয়মিতই দেখা হচ্ছে ইদানিং আমাদের অনুষ্ঠানে, রাইট? হ্যাঁ, একদম অনুষ্ঠানে। দিনকাল কেমন চলছে? শোয়ের সিজন শুরু হয়েছে, একটু কি চাপ বাড়লো? সিজন শুরু হয়েছে, কিছুটা চাপ বেড়েছে, তবে এক্সপেক্টেড না আর কি, যতটুকু আশা করেছিল সবাই। কারণ বেসিক্যালি সিঙ্গার মিউজিশিয়ানদের তো টাকাটা আসেই হলো স্টেজ শো থেকে, রাইট? তো এই জিনিসটা অনেকাংশেই কমে গেছে বা সংকীর্ণ হয়ে গেছে। বড় কনসার্টগুলো তো হচ্ছেই না, পারমিশন পাওয়া যাচ্ছে না। আর ছোটখাটো যেগুলো হচ্ছে কর্পোরেট অনুষ্ঠানগুলোও কমে এসেছে, খুব কম হচ্ছে, তুমি ভালোই জানো। আর এটা নিয়ে সত্যি অনেক কিছু অনুষ্ঠান যেগুলো ধরো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো তো বাংলাদেশের মানুষের ফেস্টিভ টাইম। তো দেখা যাচ্ছে কোনো স্কুলের বর্ষপূর্তি হচ্ছে, কোনো ব্যাচের বর্ষপূর্তি হয়, বা আরো অনেক রকমের অনুষ্ঠান হয় যেগুলাতে কালচারাল এঙ্গেজমেন্ট থাকে। তো ওগুলা কিছুটা অনেকটাই কম বলতে গেলে এখন। এটা হয়তো বা দেশের সিচুয়েশন বা সবকিছু মিলে এরকম হচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে বেসিক্যালি হয় কি, যে সবকিছুই তো দেশের অবস্থার উপর নির্ভর করে, রাজনৈতিক সিচুয়েশনের উপর নির্ভর করে আসলে। না, আমাদের যে ব্যাপারটা আমি দেখলাম যে কোভিডের পরে ঠিক যে বছরে আমাদের সবকিছু ঠিক হলো, সে বছরে কিন্তু তুমুল শো করলাম আমরা, তাই না? রাইট, অনেক শো করেছি আমরা, 21-22। তারপরে গত বছরটা তাও ভালোই চলেছে। আমি বলবো, ধরেন সেপ্টেম্বর থেকে আমাদের সিজনটা শুরু হয়, অক্টোবর, নভেম্বর মোটামুটি ভালো যায়, ডিসেম্বর, জানুয়ারি আবার অনেক ভালো যায়। তো এবারে সিচুয়েশনটা বেশ নড়বড়ে। আমি বুঝতে পারছি না কেন, হয়তো বা আসলে দেশের রাজনৈতিক সিচুয়েশন সবকিছু মিলে, এটা হতে পারে সিকিউরিটি রিজনে অনেক অনুষ্ঠান হচ্ছে না। প্রশ্ন হলো আমরা তাহলে কিভাবে সার্ভাইভ করব এখন? এটা তো কেউ ভাবে না আসলে। কেন ভাবে না বলেন তো? শিল্পীদের কথা কেন ভাবে না বলতে, ধরো একটা সবাই দেখছে একজন শিল্পী গান গাচ্ছে, বা কিছু 5 জন মিউজিশিয়ান বা 6 জন মিউজিশিয়ান বা একটা ব্যান্ড গাচ্ছে, পারফর্ম করছে। তো ওই পারফরমেন্সের পিছনে শত শত মানুষ যে জড়িত, তার জীবিকা যে ওটার থেকে আসছে। একটা কনসার্টে কিন্তু শুধু আমি আর তুমিই থাকি না, লাইটম্যান থাকে, সাউন্ড ক্রুজ থাকে, লাইট ক্রুজ থাকে, স্টেজ ম্যানেজমেন্টের ক্রুজ থাকে, ইভেন্টের মানুষ থাকে। একটা স্টেজ পারফরমেন্স বা একটা স্টেজ শেষ হওয়া পর্যন্ত কি বড় যদি প্রোগ্রাম হয়, তাহলে সেটার পিছনে 50 থেকে 100, 150, 200, 500 মানুষের ইনভলভমেন্ট হয়। সো এই যে এতগুলো মানুষের জীবিকা একটা কাজের উপর নির্ভর করে হচ্ছে, এটা কিন্তু কেউই ভাবে না। সবাই খালি ওই একটা শিল্পী বা একটা অভিনেতা, অভিনেত্রী বা তার দিকেই তাকিয়ে থাকে। বাট তিনি তো একজন জাস্ট কারণ মাত্র। সে দাঁড়াচ্ছে, সে গাচ্ছে, কিন্তু ওইটা পর্যন্ত যাইতে কতগুলো মানুষের কাঁধের উপর ভর করে ওই অনুষ্ঠানটা ওই পর্যায়ে যায়। আমরা তো হুট করে ক্যান্সেল করে দিই কেউ কলমের খোঁচায়। বাট একবারও ভাবি না যে ওই পরবর্তী যে নিচের যে 200 মানুষ যারা অলমোস্ট দিন আনে দিন খায়, কারণ ওই ইভেন্টটার জন্য সে হয়তো 500 থেকে 1000 টাকা পাবে, ওইটা দিয়েই তার বাসার বাজার হবে। এটা কিন্তু কেউ ভাবে না। ইভেন্ট কালচারটার ব্যাপারে বাইরের মানুষ কিন্তু অত বেশি জানেও না, তাদের ধারণা খুব কম। আমরা ইন্টারনাল মানুষজন যারা আমরা ইভেন্ট কালচারটার সাথে পরিচিত, আমরা জানি। দেখা যায় যে টেলিভিশন শো তো এখন কমেই গেছে, নাই বললেই চলে, খুব কম। টেলিভিশনে বসেই আমরা এই কথাগুলো আসলে বলছি, কারণ দরকার আছে এগুলো নিয়ে কথা বলার। এবং টেলিভিশন মানুষ কমই দেখে, এখন সবাই অনলাইনে, মোবাইলেই দেখে, ডিজিটাল হয়ে গেছে সবকিছু, এখন অনলাইনে ফোনে দেখতে পছন্দ করে। বাট ইভেন্ট কালচারটার জন্য কিন্তু আলটিমেটলি শিল্পীরা বেঁচে আছে, সার্ভাইভ করছে এখনো পর্যন্ত। এই 4 থেকে 5 মাস যে আর্নিংটা হচ্ছে, সেটা দিয়ে কিন্তু সারা বছর ফুয়েলের মতো কাজ করছে। ইনফ্যাক্ট তুমি ধরতে পারো 4 মাস ম্যাক্সিমাম। এখন কোনো একটা সিজনে বা টানা 2টা বছর এই ধরেন মন্দার বাজার, তখন আসলে শিল্পীরা কিভাবে সার্ভাইভ করবে? না রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে কোনো ধরনের টেক কেয়ার করা হয়, রাষ্ট্রীয়ভাবে তো আসলে কোনো স্বীকৃতিই নাই আসলে শিল্পীদের।
সেটা হচ্ছে যদি তাই থাকতো তাহলে হয়তোবা আজকে শিল্পীদের রয়্যালিটির বিষয়টা এস্টাবলিশ হয়ে যেত এতদিনে, বা তারা তাদের গান দিয়ে তারা সার্ভাইভ করতে পারে, কোনো না কোনো ওয়ে বের হয়ে আসতো। তো এটা যেহেতু নাই, সো তুমি ধরো একটা শিল্পী বলতে সব সেক্টরের শিল্পী বলছি, সে যন্ত্রসঙ্গীত শিল্পী হতে পারে, কণ্ঠশিল্পী হতে পারে, বাচিক শিল্পী হতে পারে, সে আরও যেসব সেক্টরে অভিনয় শিল্পী হতে পারে। তো আলটিমেটলি যেটা হচ্ছে অভিনয় শিল্পীরা সার্ভাইভ করে কেন, কারণ তাদের একটা সংগঠন আছে, তারা ওটা নিয়ে হইচই করে, ওটা আলোচনায় থাকে, তাদেরকে সবাই সমীহ করে, এই কারণে। কণ্ঠশিল্পীদের তো তাও নেই, কোনো সংগঠনই নাই। সো আই এম উইথ মাই ওন, মানে ওয়ান ম্যান আর্মি। তো এখন যেটা হচ্ছে আমার যদি বিপদ হয়, হয়তো আমার বন্ধু বান্ধব তোমরা যারা আসো তারা দৌড়ায় আসবা, আদারওয়াইজ গভর্নমেন্ট আমাকে চিনবেও না, জানবেও না আমি কি, এরকম কত শিল্পী আসলো গেল। কিন্তু আলটিমেটলি একটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বর্তমানে যেসব টুলস আছে তার মধ্যে কালচারাল সেক্টর ইজ ওয়ান অফ দ্য স্ট্রং টুল। বিকজ তুমি দেখবা আজকে ইন্ডিয়া কেন এত পপুলার, বিকজ অফ দেয়ার কালচার। তারা তাদের কালচারাল সেক্টরটাকে এমনভাবে স্প্রেড করছে, সে দুবাই যাও, আমেরিকা যাও, লন্ডন যাও, ওয়ার এভার ইউ গো, আফ্রিকাতে যাও, সবখানে দেখবা ওদের কালচারের ব্যাপ্তিটা, এবং তারা সবাই পছন্দ করছে, তারা সবাই ওটা গাচ্ছে, বা তারা তাদের মতো পোশাক পরছে, তাদের মতো করে কথা বলার চেষ্টা করছে। ইভেন হলিউডে যদি তুমি দেখো, ওরা একটা কালচার ট্রেন্ড সেট করে দিলে সারা ওয়ার্ল্ড সেটা ফলো করে। তো এই যে ট্রেন্ড সেট করে দেওয়ার পরে যে ওয়ার্ল্ড ফলো করছে, সেই রয়্যালিটিটা কিন্তু তার দেশেই ঢুকছে আলটিমেটলি। তার ভাষাটা আরও বেশি প্রকাশ ঘটছে। ধরো তোমার একটা সিনেমা পছন্দ হলো, ধরো টার্কিশ একটা মুভি পছন্দ হলো, কথার কথা, তো আমরা করি কি, ওই মুভিটা বোঝার জন্য আমরা কিন্তু ওই ভাষাটাকে বোঝার চেষ্টা করি তারপর সবার আগে, দেন তাদের কালচারাল, তাদের সামাজিক বিষয়টা বোঝার চেষ্টা করি, তাদের ফিলিংসটা বোঝার চেষ্টা করি। তাহলে আমি কাকে বুঝতে পারছি, আমি কিন্তু টার্কিকে বোঝার চেষ্টা করতেছি বাংলাদেশে বসে। তার মানে আমি মনের অজান্তেই একটা দেশকে আমার ভিতরে জায়গা দিচ্ছি, কিসের মাধ্যমে, কারণে কালচারের কারণে। সো কালচার কিন্তু দেশটাকে রিফ্লেক্ট করে, আয়না, দেশের আয়না হলো কালচার, দেশের কালচার। এটা খুব দামি একটা কথা বলেছেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অডিয়েন্স যে পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে শিল্পীদেরকে, আমি খুব দুঃখিত এটা বলার জন্য, কিন্তু এটা সত্য। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়, মানে আপনি কেন গান করেন আপনি নিজেই খুঁজে পাবেন না তখন, যে আমি কেন আসলে গান করি, কার জন্য করি। মানে দুঃখের আর সুখের বিষয় হলো আমি আসলে খুব একটা কে কি বললো তাতে পাত্তা দেই না, কিন্তু আলটিমেটলি তাদের কমেন্টগুলো কিন্তু আসে, এটা আসবেই। তুমি ধরো অযোগ্য লোকের হাতে যখন একটা কিছু দিবা, তখন সে তার বড়ত্ব প্রমাণ করার জন্য সে অনেক কিছুই করার চেষ্টা করবে, আলটিমেটলি সেটা সেই ছোট হয়। সাব্বির ভাই, একটা জিনিস খেয়াল করেছেন যে ব্যাংকে বা এই ধরনের কোনো ডকুমেন্টেশনের যখন দরকার হয়, ধরেন আপনি একটা লোন নিতে চান বা আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চান, আমি শুধুমাত্র শিল্পী এই পরিচয়ে আমি করতে পারছি না। তুমি একটা জিনিস দেখবা, এই আমি একবার কপিরাইট অফিসে আমাদের অনেককে ডাকিয়েছিল ওই কপিরাইটের বিষয়ে একটু অ্যাওয়ারনেসের জন্য। তো কথায় কথায় তখন আমি ঘেটে দেখলাম যে ধরো পাসপোর্ট বানাবা তুমি, হ্যাঁ, তো পাসপোর্ট পোর্টালে যখন যাবা তখন তো ক্যাটাগরি থাকবে, দেখবে ওখানে দিনমজুর আছে ক্যাটাগরি, ভ্যান চালক, রিক্সা চালক, বা এইরকম বেশ কিছু ক্যাটাগরি আছে বা জীবিকার, কিন্তু শুধু আর্টিস্ট আছে, কোনো ভাগ নাই তুমি কি শিল্পী, তোমার তো ক্যাটাগরি আছে, তুমি ধরো বাচিক শিল্পী, তুমি উপস্থাপনা করো, তুমি তো গান গাও না, ধরো আমি গান গাই, আমি তো উপস্থাপনা করি না, তাহলে আমার একটা ক্যাটাগরি আছে না, আমার পাসপোর্টে সেই ক্যাটাগরিটা স্পেসিফিক্যালি লেখা থাকবে না, ওইরকম কোনো স্পেসিফিকেশন নাই, মানে একটা কমন গণ ক্যাটাগরি, ওই গণ ক্যাটাগরির মধ্যে সবাইকে ঢেলে ফেলাই দিছে। তো আমি বললাম যে যেখানে গভর্নমেন্টই আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না, সেখানে সাধারণ মানুষ কোত্থেকে দিবে? সাধারণ মানুষের কাছে তো আমরা যাইতেও পারবো না, পৌঁছাইতেও পারবো না। সরকারে যখন নিজেদের মানুষ এখন আছেন, সেখানে কি আমরা আশা করতে পারি কিনা এই ব্যাপারগুলোর সমাধান আসবে, বা অন্তত শিল্পী হিসেবে আমাদের স্বীকৃতি হবে? প্রতি বছরই যেই গভর্নমেন্ট থাকুক না কেন, যেই গভর্নমেন্টই আসুক না কেন, কালচারাল সেক্টরের মানুষ কিন্তু সেইখানে থাকে, সব সময় ছিল, রিপ্রেজেন্ট করেছে, ডিরেক্টলি থেকেছে, এমপি হয়েছে না, অনেক সিঙ্গার, অনেক ইয়ারোনার এমপি হয়েছে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এমপি হয়েছে, তাতে কি আসলে ওই সেক্টরের কোনো আমূল পরিবর্তন হয়েছে? কিচ্ছু হয়নি, সব অলমোস্ট সেম। আলটিমেটলি হয় কি, আমি জানি না, আমরা আসলে খুব লোয়ার লেভেলের আর্টিস্ট, কিন্তু
বেসিক্যালি ওইসব জায়গায় যাওয়ার পরে কি মানুষ চেঞ্জ হয়ে যায় নাকি না ওই সিস্টেমটা মানুষটাকে চেঞ্জ করে দেয়, এইটা আমার কাছে একটু অবাক লাগে যে হয়তোবা সিস্টেমটা মানুষটাকে চেঞ্জ করে দেয়, আমার মনে হয়। নাহলে একটা মানুষ আমূল এইভাবে কিভাবে ভুলে যাবে বা পরিবর্তন হয়ে যাবে? কারণ আমি তো ধরো একটা এই যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তোমাকে যে বললাম যে একটা অনুষ্ঠানের পিছনে সাউন্ডের এই যে ছোট্ট ছেলেটা যে কাঁধে স্পিকার নিয়ে র্যাক করে সাজাচ্ছে, যে ছেলেটা কেবল লাগাই দিচ্ছে, যে স্টেজটা মুছে দিচ্ছে, লাইটের যে ছেলেটা, বা আমাদের মিউজিশিয়ানদের মধ্যে যে ছেলেটা এত বছর প্র্যাকটিস করে কষ্ট করে বাবা মার থেকে ধার নিয়ে একটা গিটার কিনেছে, একটা গিটার কিনে সে এখন স্টেজে বাজাচ্ছে, তো ওর কিন্তু আসলে ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না রে। হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন তো দূরের কথা, সাব্বির ভাই তো সার্ভাইভ করতে পারছে না। এক্স্যাক্টলি। এবং করোনার পরে, করোনার সময় বা এই কিছুদিনের আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যে মিউজিশিয়ানরা লাস্টে, এমন অনেক মিউজিশিয়ান আছে যারা মুদির দোকান দিয়ে বসছে, সব গান বাজনা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি ফিরে গেছে, ও বাসা ভাড়া দিতে পারতেছে না, এখন কি করবে? পরে ওর ইনস্ট্রুমেন্ট সহ ওই বাসার মধ্যে রেখে ভেগে গেছে বাসা থেকে, কারণ ওইখান থেকে তো বের হতে গেলে বাড়িওয়ালা ধরবে, কিভাবে কি করবে? ও ভেগে গেছে ওখান থেকে, মানে বাড়িওয়ালা ওই যা আছে ওইটার মধ্যে বিক্রি করে ও যে। তো এই হলো আমাদের মানে এন্ড লাইফ। আর তুমি দেখো আমাদের দেশে যারা পিলার আমরা বলি, মিউজিক ইন্ডাস্ট্রির পিলার, বা যারা মনে করো কিংবদন্তি কণ্ঠশিল্পী, মিউজিশিয়ানস, মিউজিক ডিরেক্টরস, তাদের এন্ড লাইফটা কি খুব ভালো? না, তাদের এন্ড লাইফটা আমার দেখা 90%-এরই খুব খারাপ গেছে। এখন কোনো সমাধান কি আপনার চোখে পড়ে? এখান থেকে উত্তরণের কোনো উপায় কি চোখে পড়ে? আসলে এটা তো একক প্রচেষ্টা না, এটা হলো সমষ্টিগত প্রচেষ্টা। মানে সবাইকে, প্রথমত হলো সবাইকে এক হতে হবে, বিকজ গভর্নমেন্ট কোনো ইন্ডিভিজুয়ালকে চিনবে না, গভর্নমেন্ট চিনবে ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ পিপলকে। মানে একটা যদি, এখন আমি তোমাকে একটু আগেই তো বললাম যে দেখো কণ্ঠশিল্পীদের কোনো সংগঠনই নেই, তো দাবিটা এখন আমি যদি ধরো আজকে কারণ বাজার মোড়ে দাঁড়ায় বললাম আমার দাবি আমাকে গান গাইতে দিতে হবে, আমাকে কেউ গুনবে না, কারণ আমাদের যারা সিনিয়ররা আছেন ওনারা এক হতে পারছেন না, তার পরবর্তীতে জেনারেশন যারা আছেন তারাও এক হতে পারছেন না, আমরা ওনাদের দিকে তাকায় আছি, ওনারা আমাদের দিকে তাকায় আছে, তাকাই তো 50 বছর পার হয়ে গেল। সংগঠনের কাজটা কি এটা নিয়েই কিন্তু ক্লিয়ার না, আমরা অনেকেই সংগঠনে কে নেতা হবেন এটা নিয়ে একটা মারামারি, এটা তো আসলে উদ্দেশ্য না। সবাই কি নেতা হয়? সবাই কি নেতা হতে পারে? এবং সংগঠনে বাৎসরিক পিকনিক হচ্ছে, সবাই হয়তো চাঁদা দিচ্ছে, পিকনিকে যাচ্ছে, হয়তো নেতা কে হবেন, সেক্রেটারি কে হবেন, এ নিয়ে দফায় দফায় মামলা হচ্ছে, কিন্তু সরকারের সাথে যে একটা সমঝোতা, আমাদের আসল দাবি কি, আমাদের যে সার্ভাইভাল ইস্যু, আমাদের স্বীকৃতি, এগুলো নিয়ে যে সংগঠন একটা মুখপাত্র হয়ে সরকারের কাছে যায়, সেই যোগসাজশটা নাই, সেই সংযোগটা নাই, সেটা নিয়ে কাজ করার কেউ নাই, মানে অদ্ভুত ব্যাপার না। কিন্তু দেখো সবাই পরিচিত, সবাই ওয়েল এস্টাবলিশ, মানে সিঙ্গারদের মধ্যে সবাইকে অনেক বোঝেন, সবাই চেনেন, সবাই যদি বলি যে হোল্ড, সামাজিকভাবে তার যে প্রতিপত্তি, সম্মান সবই আছে, কিন্তু তারা এক হতে পারছেন না। এটা কেন আমি নিজেও জানি না। আসলে আমরা আসলে এই নিয়ে কথা বলতে পারবো, হতাশ হতে পারবো, কিন্তু একই সঙ্গে ওই আশা বেঁধে রাখি, কিছু করার নাই এছাড়া। তবে আমরা আসলেও এক্সপেক্ট করি যে এখান থেকে সমাধান মিলবে, কারণ আপনি আমরা দুজনেই শিল্পী, আমরা শিল্পীদের হতাশার কথাই বলছি, এবং আমরা চাইছি যে আমাদেরই দিনগুলো ভালো হোক, আমাদের সামনের দিনগুলো আরও সিকিউর হোক, আমরা যে সিকিউরিটিটা পাচ্ছি না। সো এই নিয়ে আসলে কে কাজ করবেন, কারা কাজ করবেন জানি না। এই আলোচনা দেখে দুজন মানুষও যদি মনে করেন যে না আসলেও কাজ করার সময় হয়েছে, তাহলে তারা কাজ করবেন। চলেন আপনার একটু ছোটবেলা নিয়ে কথা বলি। এই যে এত থাকে না যে এই ধরনের পরিস্থিতি আসতে পারে, এটা তো একসময় ভাবেননি যে শিল্পীদের এরকম করুণ অবস্থা আসলে হতে পারে, বা শিল্পীদের ফিউচার আসলে কেমন, এটা কখন মনে হলো যে আসলে কোনো শিল্পীদের ফিউচার মনে হয় খুব একটা ভালো দেখিনি? একটা জিনিস তোমাকে আমি বলি, আমি জানি তুমি একমত হবা কিনা, যারা মন থেকে শিল্পী, যারা সত্যিকারের শিল্প বিষয়টাকে মন থেকে ধারণ করে, বা বর্ন আর্টিস্ট যারা, তারা কিন্তু ব্যবসায়ী না, রাইট? না। সো যেহেতু তারা ব্যবসায়ী না, সেহেতু সমাজ তাদেরকে যাচ্ছে তাইভাবে ইউজ করে, এবং সেই ইউজটা বিভিন্নভাবে হতে পারে। ধরো পাম্পপট্টি দিয়ে মাগনা কাজ করানো থেকে শুরু করে
তাকে কাজ করিয়ে টাকা না দেওয়া বা কোনোভাবে যে কোনোভাবে তাকে তার চেহারা ব্যবহার করে প্রমোশন করিয়ে তাকে রিকগনিশন না দেওয়া, বিকজ সে তো ব্যবসায়ী না। সে যদি ব্যবসায়ী হতো সে কিন্তু তার ওই কর্মটা সেল করতো, রাইট, সে মার্কেটিং বিষয়টা বুঝতো, সে করার আগে কন্ট্রাক্ট করতো, করার আগে কথা বলে নিত, করার আগে কত টাকা দিবেন, এত কেন দিবেন না, এভাবে কেন হবে, এভাবে কেন হবে না। সে কিন্তু আর্টিস্টরা একটু ভুলও মনে হয় বা দেখবা যে একটু একটু সম্মান দিলেই গলে পড়ে যায়। এটা একটা সবচেয়ে বড় ব্যাড সাইড, এবং ব্যাড সাইড এর জন্য বলছি, এইটা কিন্তু একজন বর্ন আর্টিস্টের ক্যারেক্টার, এবং এইটাকেই সমাজের কিছু মানুষ মিসইউজ করে। এবং এই কারণেই আসলে আর্টিস্টদের কোনো উন্নতি হয় না, বিকজ ফ্রি জিনিসের কোনো দাম নাই। তুমি যে জিনিস ফ্রি দিবা আপনাকে বলবে আপনার অহংকার হয়ে গেছে। আমি যখন টাকা চাইবো তখন বলবো যে যেই না গান গায় তার আবার টাকা চায়। তো এখন আমার কথা হচ্ছে যে আমি যদি টাকাই না চাই তাহলে আমার ফ্যামিলির বাজারটা কি তুমি করে দিবা? আমাকে কি, আমি কারণ বাজারে যদি বাজার করতে আসি তোমার নাম বললে কি আমাকে 1 কেজি চাল দিবে? ওনাদের কেন মনে হয় যে শিল্পী মানেই তার মনে হয় টাকার দরকার নাই, শিল্পী গান গায়, আপনারা তো গান গাচ্ছেন ভাই, গান গাইতে আর কি খরচ? তো গান গাইতে যে আমার লাইফের এই গানটা যে এখন আপনি শুনতেছেন, এই গান শোনানোর জন্য আপনাকে যে আমার লাইফের 20টা বছর সাধনা করে, 20টা বছর আমার জীবনের, একটা বাংলাদেশের মানুষ বাঁচে কয় বছর রে? 60 বছর। তাহলে 60 বছরের মধ্যে যদি 20 বছর আমার সাধনাতেই যায়, বাকি 40 বছরে আমি করব কি? তো আলটিমেটলি এই কারণে আমার মনে হয় যে কোনো আর্টিস্ট যারা আছেন তাদেরকে ঠকানো খুব সহজ। তো এইভাবেই ঠকে ঠকে আবার কিছু, এই জন্য তুমি দেখবা পার্শ্ববর্তী দেশ বা আমি যদি হলিউডের দিকেও তাকাই বা উন্নত দেশগুলোতে কিন্তু আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি থাকে যারা আর্টিস্টের হয়ে সব ম্যানেজ করে দেয়। এই সেক্টরটা আমাদের মধ্যে অভাব, এবং এই অভাব হওয়ার কারণেই আমাদের আজকে আর্টিস্টদের আমার মনে হয় দৈন্য দশা। হ্যাঁ, আমাদের কারণ আমি ধরো আমার যে ক্যারেক্টার, আমার ভিতরের যে অবস্থা, আমি তোমার কাছ থেকে জোর করে বলতে পারবো না আমাকে টাকা দেন, আমার বুকে বাঁধে টাকার কথা বলতে, বা আমি ডিমান্ড করতে, কিন্তু কাজটা আমি করতেছি। তো সেইখানে অন বিহাফ অফ মি আমার স্বার্থটা রক্ষা করবে ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা তুমি পার্শ্ববর্তী বড় বড় যত আর্টিস্ট আছে সবার কিন্তু ম্যানেজার আছে, আলাদা ম্যানেজার। সো সে ডিল করে সব। আর্টিস্ট কিন্তু কোনো শো নিয়ে টাকা নিয়ে ডিল করে না। আর রহমান কোনোদিন নিজের টাকা ছুঁয়েও দেখেন নাই, ও জানেও না টাকা লাস্ট নাকি অনেক বছর। মাত্র আমরাই যে নিজেদের কস্টিউম নিয়ে নিজেরা চিন্তা করি কখন সেটে যাব, এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ড, সবাইকে ডিল করতে। তো তুমি যদি সবাইকে ডিল করো এতগুলো সেক্টর, তুমি তোমার কাজ নিয়ে ভাববা কখন? রাইট। সো এতে করে আমাদের কাজও হ্যাম্পার হচ্ছে এবং আমাদের স্বার্থটাও নষ্ট হচ্ছে। তো মানে যেটা হয় যে আমার মনে হয় একটা ম্যানেজমেন্ট মধ্যস্থতাকারী যদি থাকে তাহলে আর্টিস্টদের স্বার্থ যেমন রক্ষা হবে, সেই সাথে প্রোডাক্টের কোয়ালিটি, মানে আউটপুট যে কোয়ালিটিটা ওটাও মেনটেন হবে। এখানে কিন্তু আরেকটা ব্যাপার বেশ লক্ষ্য করা যাচ্ছে যেটা খুব অ্যালার্মিং। কথায় কথায় শিল্পীদের নামে মামলা হয়, আননোন, অচেনা, মানে চিনি না জানি না, হুট করে একজন এসে ধরলাম মেহজাবিন চৌধুরীর নামে 2টা মামলা করে দিল। কোনো যাচাই বাছাই ছাড়া মামলাগুলো নিয়েও নেওয়া হচ্ছে এবং হ্যারেস্ট হচ্ছে উনি দিনের পর দিন। একটা মামলা মানে তো একটা বিশাল বড় হ্যারাসমেন্ট না? একজন আর্টিস্ট এভাবে অ্যারেস্ট হবে, এভাবে হ্যারেস্ট হবে, এটা আপনি কিভাবে দেখেন? এটা তো ধরো যার কোনো সম্মানই নাই তাকে তো এইগুলার মধ্যে দিয়ে যেতেই হবে। মানে আমাদের সমাজে তো আর্টিস্টদেরকে খুব একটা সম্মান দেওয়া হয় না, তো তাকে তো এই অবস্থা শুরুতেই তো কথাটা হয়ে গেছে না। মানে ধরো আমাদের মহামান্য জাজ যারা কোর্ট, ওনারা তো এন্টিটি দেখবেন, এ ভার্সেস ও, ওর সঙ্গে ভার্সেস ও কি করে, সে কি করে, এগুলা তো বিচার আদালত দেখবে না। কিন্তু এটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গায় জিনিসটাকে সার্ভে করা উচিত ছিল সবার আগে। যে হুট করে একজন চিনি না জানি না একজন এসে ধরো যার নাম বললো তাকে তার নামে মামলা দিয়ে দিচ্ছে, কেন দিচ্ছেন? এটা যে দিচ্ছেন এটা ভ্যালিড কিনা? এক্স্যাক্টলি। আন্তাজি যে নিয়ে নিল, আমার তো জবাবদিহিটা এখন আমার তো আগে তাকে করতে হবে, যে তুমি যে মামলাটা করাইলা বা মামলাটা হলো যে থানায় যেটা হয়েছে সেই জায়গাটাতে গিয়ে তো আগে ধরতে হবে, বা প্রপার আসলে এটা সত্যি কিনা বা কতটুকু সত্যি। আমরা আসলে অনেক কিছু না জেনেই তো, আইনের ঊর্ধ্বে কেউ না, বাট তারপরেও ধরো আর্টিস্ট বলে যে সব খারাপ কাজ থেকে সে
পার না পেয়ে না যাবে এটাও কিন্তু তাও না, আপনাকে বলতে যাচ্ছিলাম তাও আমি না। যে মুদ্রার এপিটোপিট আছে, Exactly. শুধু So- আর্টিস্ট আমার ট্যাগ, এই জন্য আমি সবকিছু করতে পারবো, এটাও কিন্তু না। নট দ্যাট। তো এই জন্যই বলছি যে ধরো আজকে কি ধরো লতা মঙ্গেশকরের নামে কেউ মামলা দিবে? আজকে কি মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় বা আমাদের দেশের ধরো আলাউদ্দিন আলী স্যার বা রুনা আপা বা সাবিনা আপা যারা বেঁচে আছেন, কিংবদন্তি এন্ড্রোদা, ওনাদের নামে কি কেউ এগুলো করতে যাবে? কেউ যাবে না। কারণ হলো ওনাদের সম্মানটা মানুষের মধ্যে এমনভাবে গেঁথে আছে যে ওনাদের বিপক্ষে কিছু বলতে গেলেও একটা বুকে একটা মোচড় দিবে। তো এই জিনিসটা এখনও একদম নাই। এটা কি সামাজিক অবক্ষয় নাকি কালচারাল সাইডটার প্রসার এখন একদম অফ হয়ে আছে, সেই কারণেও হতে পারে। কারণ একটা সময় তুমি দেখবা, তোমার কি মনে আছে কিনা, যখন আমরা ক্লোজ আপনের মাধ্যমে আসি 2005-06 ওই সময়ের কথা বলছি, তার ঠিক ইমিডিয়েট আগে রাস্তায় আড্ডা দেওয়ার একটা খুব প্রচলন ছিল। আচ্ছা, এখনো আছে আড্ডা, তো বাঙালির প্রাণের অংশ আড্ডা। তো আগে যে জিনিসটা আমরা তটস্থ হতাম, বিরক্ত হতাম যে ইয়াং ছেলেপেলেরা আড্ডা দেয় বা মেয়েদেরকে টিজ করে বা এই ধরনের কিছু কালচার কিন্তু তখন পাড়ায় মহল্লায় ছিল, মোড়ে মোড়ে দাঁড়ায় আড্ডা দেওয়া, ডিস্টার্ব করা মানুষকে। যেই ক্লোজ আপ অন বা এই ধরনের রিয়েলিটি শোগুলো হিট হলো, সবাই তখন সামহাও মিউজিকমুখী হয়ে গেল, তাদের আড্ডার বিষয় হয়ে গেল মিউজিক রিলেটেড। তাদের টার্গেট হইলো, আচ্ছা আমিও তো গান গাইতে পারি, তো বন্ধুরা একটা দোস্ত তুই নেক্সট কম্পিটিশনে ট্রাই কর, এবার সবাই মিলে ওকে জিতে। আমার সঙ্গে ওইটা হয়েছে, আমার বন্ধুরা আমি আইভি থেকে, ওরা আমাকে জিতানোর জন্য ওরা জীবন দিয়ে দিল। আমাদের তখন একটা সময় আড্ডার টপিকই হলো ওকে কেমনে জিতাইতে হবে। দেখো একটা 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 রিয়েলিটি শো বা একটা পজিটিভ একটা জিনিস কিভাবে মানুষের পুরো কনসেপ্টটাকে চেঞ্জ করে দেয়, পুরো আড্ডার থিমটাকে বদলিয়ে দেয়। তাহলে এটা কি খুব খারাপ কিছু হয়েছে? একটা গানের অনুষ্ঠান যদি কিছু ছেলে মেয়েকে কালচারাল মুখী করে, যারা হয়তো বা নেশার দিকে যাচ্ছিল বা বাজে কাজের দিকে যাচ্ছিল, তারা হঠাৎ করে মিউজিক নিয়ে ভাবছে। একজন গিটার বাজাতে পারে, তাকে গিটারে উৎসাহ দিচ্ছে, একজন গান গাইতে পারে, তাকে গানে উৎসাহ দিচ্ছে। তো এটা কি খুব খারাপ? তাহলে সমাজে কি এগুলো বন্ধ হয়ে যেতে হবে? এই কালচারাল প্র্যাকটিসটা বন্ধ হওয়ার পরের থেকেই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়েছে এবং এটা এখনও হয়ে যাচ্ছে। তো কালচার যে শুধু দেশকে রিপ্রেজেন্ট করে তা না, কিন্তু কালচার কিন্তু মানুষকেও বাঁচায়। এবং এইটা হলো একেবারে পারিবারিক শিক্ষা। কারণ আমার বাবা মা আমাকে যা শিক্ষা দেন, আমি কিন্তু, তুমি এখন আমাকে যা দেখছো, এটা কিন্তু রিফ্লেকশন অফ দেয়ার বিহেভিয়ার। আমার বাবা মা আমাকে যেটা ইনপুট দিয়েছেন ওইটাই তুমি এখন পাচ্ছ আমার কাছ থেকে। তো এই যে পারিবারিক শিক্ষাটা, এটা খুব জরুরি। তো পারিবারিক শিক্ষার মধ্যে কি কি থাকবে? শুধু পড়ালেখা থাকবে না আদার্স কিছু থাকবে? সেটা কিন্তু সেই বাবা মাকেই সেট করতে হবে। একদম তাই। রুনা আপার কথা বলছেন, রুনা লায়লা আমাদের কিংবদন্তি। এই মাত্র কয়েকদিন আগে উনি ওনার ৭৩তম জন্মদিন উদযাপন করলেন সবাইকে নিয়ে, সবাই ওনাকে নিয়ে উদযাপন করলেন এবং কোক স্টুডিও ওই দিনই ওনাকে ডেডিকেট করে একটি গান আসলে রিলিজ করেছেন। মাস্ত কালান্দার নতুন করে আবার উনি গাইলেন। এই বয়সে ওনার এই গায়কী আপনার কাছে কেমন লেগেছে? আমি তো মাঝে মধ্যে বলি যে জাস্ট আমার জেনারেশনটা হলো লাস্ট ভাগ্যবান জেনারেশন, যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির লেজেন্ডদেরকে দেখেছেন। এরপরে কিন্তু আর কারো, আমি জানি না এরপরে কারো এই সুযোগটা হবে কিনা। কারণ ধরো আমরা লাস্ট জেনারেশন, এই জন্য বলছি, যেমন আমার ধরো মিউজিক ডিরেক্টরের মধ্যে আলাউদ্দিন আলী স্যার, আলম খান স্যার, আলী হোসেন স্যার বা আমিদিন তাজুল, ওনাদের সবার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। সাবিনা ম্যামকে আমরা সে একই সঙ্গে শো করেছি, রুনা ম্যামের সঙ্গে একই সঙ্গে। রুনা ম্যাম আমাকে খুব পছন্দ করেন। লাস্ট বার্থডেতে আমি ওনাকে একটা গান গেয়ে ছোট্ট ট্রিবিউট দিয়েছিলাম আমার পেজ থেকে, ওনার জন্মদিনে। গানেরই খাতায় স্বরলিপি লিখে ওই গানটা ম্যাম আবার ওইটা, উনি আবার আমাদের প্রোগ্রামগুলো দেখেন, আমাদেরকে জানান এটা ভালো হয়েছে, এটা করবা, এটা করবা। একদিন আমাদেরকে বাসায় ডাকলেন, আমরা 4-5 জন 10 জন গেলাম, গিয়ে একসঙ্গে ডিনার করলাম, গল্প করলাম। এইটা আমাদের জন্য হলো, মানে মনে করো ন্যাশনাল অ্যাওয়ার্ডের চাইতেও বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার সত্যি। কারণ হলো রুনা লায়লা ম্যাম ওয়ার্ল্ডেই একটা, সাবিনা ইয়াসমিন ম্যাম পুরো বিশ্বেই একজন, এবং সেটা আমাদের। তুমি ভাবতে পারো, সে আমার সঙ্গে কথা বলছে, আমার কাছে তো এটাই সবচেয়ে বড় পুরস্কার। এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া যে আমি রুনা লায়লা ম্যামকে দেখেছি, উনি আমার সঙ্গে কথা বলেছেন, আমার মাথায় হাত রেখে আমাকে দোয়া করেছেন। আর কি লাগে?
এবং এই আমি জানি কতটা আবেগ আপ্লুত হয়ে আপনি কথাগুলো বলছেন। ট্রু। এই গানেরও সমালোচনা হয়েছে। এটা কি কোক স্টুডিও বলে আমি জানি না, এটাই কিনা কারণ রুনা লায়লার গানের সমালোচনা আমি কাউকে কখনো করতে দেখিনি। আমার মা তার অনেক বড় ভক্ত, আমি ছোটবেলা থেকে তার গান শুনে বড় হয়েছি। সাবিনা ইয়াসমিন মানে তার দেশের গানগুলো শুনে আমার এখনও গুজবাম্পস হয়। তো এই মানুষগুলোকে সামনে দেখলে আমি নিজে মনে হয় আমার মাথা নত হয়ে যাবে শ্রদ্ধায়। সেই জায়গা থেকে আমি আজকে সারাদিন অনেকবার গানটা শুনেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখন সমালোচনাকারী থাকবেই, আপনি কিভাবে দেখছেন আসলে জিনিসটাকে? যেমন তুমি একটা জিনিস আমি তোমাকে বলি, আশা করি রিলেট করতে পারবা, এটা একদম পার্সোনাল অভিমত আমার। দেখবা যখন একটা স্টেজে জাদু হয়, আমি দেশের বাইরে দেখেছি, যেটা হচ্ছে যখন বড় বড় ম্যাজিশিয়ানরা স্টেজে উঠে জাদু দেখান, তখন তারা জাদুটা এনজয় করেন। হুট করে একটা মানুষ দুই টুকরো হয়ে গেল, ওয়াও, একটা মানুষ আকাশে উড়ে গেল, ওয়াও, হ্যাঁ, এইটা হলো ওদের এক্সপ্রেশন। আর যখন আমাদের দেশে জাদু হয়, তখন সবাই এরকম করে তাকায় থেকে ভুলটা কোন জায়গায় করতেছে। হ্যাঁ, এই যে উঠে গেল, সুতাটা কোথায় বাঁধা? হ্যাঁ, আচ্ছা, তারা সবকিছুর পেছনে জানতে চায়। এখন আমার কথা হলো যে আপনি কেন আসছেন এখানে? ওর বিচার করতে নাকি আপনি জাদুটা উপভোগ করতে? সো মাইন্ডসেটটাকে ওটা হতে হবে। আপনি কি আমার গান শুনবেন না আমার বিচার করবেন? আপনি যদি আমার বিচারক হন তাহলে আমার ভুল ধরবেন, আর যদি আপনি সত্যি গান শুনতে বসেন তাহলে গানটা শুনেন, বিচারক হবেন না, বিকজ বিচারকরা গান শুনে না। বাহ, চমৎকার কথা বললেন, খুব ভালো লাগলো আপনার এই ব্যাখ্যাটা আমার কাছে, বা আপনি যেভাবে উত্তরটা দিলেন আমি নিজেই খুব। তো রুনা ম্যামের ভুল ধরার সাধ্য আমাদের সমাজের আছে কিনা সেটা আমি বলবো না, এটা সমাজই ডিসাইড করুক। কিন্তু একজন লেজেন্ড গাইছেন, আমাদের দেশের মিউজিশিয়ানদের সঙ্গে উনি আবার নতুন করে 73 বছর বয়সে গানটা গাইলেন, এবং কত বছর পর তার কোনো যেমনই হোক, এটাই কি বড় বিষয় না নাকি? উনি তো আছে এখনো, এটা কি বড় বিষয় না নাকি? উনি মরার জন্য অপেক্ষা করতেছেন, তারপরে ওনাকে সম্মাননা দিবেন। আমরা কি আমাদের লেজেন্ডদেরকে আসলে প্রকৃত সম্মান দিতে পারি? তাই পারলে তো মরণোত্তর সব পুরস্কার উঠেই যেত। ওনাদের বেঁচে থাকতে কেউ 2টা পয়সার খোঁজই দেয় না। আমি না এই মরণোত্তর সংবর্ধনার মানেটাই এখনো বুঝলাম না, যে মানুষটা বেঁচে থাকতে তাকে আমরা দিতে পারলাম না কিছু, তার জন্য কিছু করতে পারলাম না, তিনি মারা যাওয়ার পরে অ্যাওয়ার্ডটা কে দেখবে? এর কি লাভ? কি লাভ আসলে? এই কনসেপ্টটা কে তৈরি করেছে? লাভটা কোথায় আমি এটাই বুঝি না। হ্যাঁ, একটা হতে পারে যে ধরো তুমি একজন লেজেন্ডকে একটা ধরো একটা কিছু হইলো, একটা হঠাৎ করে ওয়ান্স ইন এ ব্লু মুন কেউ একজন একটা করলো যে আজকের লেজেন্ডের এই উনার নামকরণে এই অনুষ্ঠানটা, এটা ডিফারেন্ট ইস্যু। বাট একটা মানুষ যেই মারা গেল তার পরের বছরেই শুরু হবে মরণোত্তর সম্ভাবনা, এমন সংবর্ধনা, এমন কোন অনুষ্ঠান নাই তাকে তো ভাই তোকে চাইছে কেউ মরণোত্তর, এই মরণোত্তর সম্বর্ধনা ওনার উপরে কোনো কাজ দিবে? পরে উনি মুসলিম হইলে 2 রাকাত দরুদ শরীফ পড়, আর নাইলে তীর্থে যায় কিছু একটা কর। সাব্বির ভাই, আপনার ছোটবেলার গল্প শুনতে চাই, কেমন ছিল ছেলেবেলা? ছেলেবেলাটা আলহামদুলিল্লাহ খুব শান্তই মনে হয়। আমি সব সময় শান্ত ছিলাম। হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনার ছেলেবেলা অত ডানপিটে কিছু না, খুব একটা আমি একটাই ছেলে আমার বাবা মায়ের, এবং আমার বোনও একজন, আমার 7 বছরের ছোট স্নিগ্ধা, ও গান করে। তো যেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমি যেমন আমি তোমার সিএসসি করেছি, আচ্ছা, দেন এমবিএ করেছি, দেন মিউজিক করছি। তো আমার বাসায় যেটা ছিল, আমার বাসায় সবাই আসলে মিউজিশিয়ান আর সিঙ্গার। আমার মাও কিন্তু সিঙ্গার, এবং আমার নানা মিউজিক ডিরেক্টর ছিলেন। তো সঙ্গীত পরিবার, হ্যাঁ, আমার মামারা সবাই সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান। তো যার কারণে আমার আসলে মিউজিক শেখার জন্য স্পেশালি কিছু করতে হয়নি, এটা আমার ফ্যামিলি ট্রেডিশনই ছিল। এবং যেটা হচ্ছে আমার বাসায় যেটা ছিল যে পড়ালেখা এবং মিউজিক প্যারালালি চলবে, এটা ছিল নিয়ম। মানে তুমি যদি ক্লাসেও স্কুলেও যদি সেকেন্ড হও, তোমাকে গানেও ফার্স্ট হইতে হবে, বিষয়টা এরকম। সো এখানে কোনো ছাড় নেই, মানে দুইটার মধ্যে কোনোটাই ছাড় নেই, প্যারালালি, মানে রেল লাইনের মতো। তো যার কারণে আমাকে মিউজিক শিখতেই হয়েছে। সো আমি 8 বছর তবলা শিখেছি। তারপরে আমার বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট প্লেয়িংয়ের উপর আমার খুব বেশি, মানে ন্যাকটা খুব বেশি। গান শিখেছি, কিন্তু আমি ইনস্ট্রুমেন্ট সবই বাজাই আর কি আমার স্টুডিওতে।
খালি বাঁশি ভায়োলিন ছাড়া মোটামুটি সব ইনস্ট্রুমেন্ট আমি নিজেই প্লে করি। সো এটা আমার শখ, ইনস্ট্রুমেন্ট বাজানোটা। আর তোমার পড়ালেখা শেষ করেছি বিকজ বাংলাদেশে তো লেখাপড়া ছাড়া কেউ দাম দেয় না, আসলে ডিগ্রি ছাড়া কেউ দাম দেয় না, তো তাই ডিগ্রিটা নেওয়া। কিন্তু আলটিমেটলি ডিগ্রিটা নিয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে বা MBA করে যেটা হচ্ছে যে আমি মিউজিক করছি, এতে করে আমার ফ্যামিলির কোনো বাধা নেই। তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। কিন্তু ছোটোবেলায় যেটা হয়েছে যে ধরো নতুন কুড়িতে পুরস্কার পেয়েছি, তখন তো আমাদের সময় কম্পিটিশনের খুব একটা যুগ ছিল। এবারে নতুন কুড়িটা কি আপনি দেখেছেন? আমি বিচারকও ছিলাম প্রাথমিক পর্যায়ে। কি মনে হলো এবারের বাচ্চারা কেমন, বা বছর পর শুরু হলো বাচ্চারা এই যে আমি এই যে বলছি যে তোমাকে ফ্যামিলিগতভাবে যে মানে কালচারের যে ট্রেন্ডটা ওটা আস্তে আস্তে কমে আসছে, এই জিনিসটা খুব অ্যালার্মিং। সো এইটা হওয়া উচিত না আসলে, এটার ভবিষ্যৎ খুব ভয়াবহ। না, আমাদের জেনারেশনে বোধহয় লাস্ট, এখানে আসলে আমি একটু যোগ করব, আমাদেরকেও আমার মা আমার মনে আছে যে স্কুলে দেওয়ার সাথে সাথে গানের স্কুলে ভর্তি করিয়ে দিল। তবলা শেখো, নাচ শেখো, সেই সাথে তোমার আবৃত্তি শেখো। সব সময় বিকাল হলেই শুক্র শনিবার মিনিমাম আমাদেরকে শিশু একাডেমিতে যেতে হতো, গিয়ে প্র্যাকটিস করতে হতো। এবং অসংখ্য বাচ্চা, আমার সাথে আমি দেখতাম অসংখ্য বাচ্চা প্রতিদিন, মানে ভিড় হয়ে যেত। কোথায় হারিয়ে গেল এই জিনিসগুলো? তো এইটার ভবিষ্যৎ খুব খারাপ। কিন্তু এটা এই যে কালচারাল এডুকেশনটা যে দিচ্ছেন না, আমাদের দেশীয় সংস্কৃতির এডুকেশনটা দিচ্ছেন না, এই জায়গাটা কি তোমার মনে হয় খালি থাকবে? না, এই জায়গাটা কিন্তু ভরে যাবে, এবং খুব বাজে জিনিস দিয়ে ভরবে, যেটার লোড আমরাও নিতে পারবো না। কোনো কিছুই তো প্রকৃতির নিয়মে কিছুই খালি থাকে না। দেশে মাদক আসা যাওয়া বেড়েছে, মাদকাসক্ত ছেলেমেয়েরা বেড়েছে। তো তোমার যদি ভালো মন্দর চিন্তা, বা তোমার মিউজিক কিন্তু এখন থেরাপি হিসেবে ব্যবহার হয়। কেন ব্যবহার হয়? বিকজ মিউজিকের ফ্রিকোয়েন্সিগুলা তোমার বডিকে, তোমার ব্রেইনকে এমন একটা স্টেজে নিয়ে যায় যেখানে বডি নিজেই নিজেকে হিল করে। সো এই যে তুমি গান শিখবে বা কোনো একটা কিছু শিখছো, যাই শিখো, তোমার কি হচ্ছে তাতে? তোমার কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে, তোমার ফোকাস ভালো হচ্ছে। তুমি কোনো জিনিসে যখন মনোযোগ দিয়ে কাজটা অ্যাচিভ করতে চাবা, তোমার গোল যেটা, গোলটাকে অ্যাচিভ করার যেই ক্যাপাবিলিটি, ওইটা আরও বাড়বে। এতে করে তোমার রিয়েল লাইফেও সেই প্রভাবটা পড়বে। যে তুমি যখন পড়ালেখাতে যখন গোল সেট করবে যে আমাকে ফার্স্ট হতে হবে, তুমি কিন্তু এটা ইজিলি অ্যাচিভ করতে পারবে, বিকজ তোমার মাইন্ড সেট হয়ে গেছে। কিভাবে তুমি জানো কিভাবে স্টিক থাকতে হয় ফোকাসে, নিজের গোলের দিকে। তারপরে তোমার মিউজিক ইজ ফুল অফ কম্বিনেশন অফ অল সাবজেক্টস। মিউজিকে ম্যাথস আছে, মিউজিকে ফিজিক্স আছে, মিউজিকে কেমিস্ট্রি আছে, মিউজিকে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল বিষয়গুলো আছে, সবই আছে। একটা গানের মধ্যে সব আছে। তাল কি? তাল তো 2-2-4, 4-4-8, এটাই তো তাল। তাল তো একেবারে ম্যাথস অনুযায়ী তাল চলে। তারপরে তোমার ভয়েস থেকে যে তোমার যে গলার থেকে বের হচ্ছে, এটা ইটস ফিজিক্স। এটা ভয়েস দিয়ে, থ্রোট দিয়ে কীভাবে সাউন্ডটা বের হয়, এগুলো কম্বিনেশন অফ অল সাবজেক্টস ইজ মিউজিক। আপনাদের পরে যে জেনারেশনগুলো এলো, একটা গান কোনো রকমে গেয়ে ভাইরাল হয়ে যায়, তারপরে অনেক সময় আর খুঁজে পাই না আমরা তাদেরকে। মোস্ট অফ দ্য টাইম এটাই ঘটেছে। আপনারা এই যে একটা তাল লয় নিয়েও এত গবেষণা করে মানে মিউজিকটা শিখেছেন এবং গানটা শিখেছেন, গানটা গাইছেন এত বছর ধরে, আর এখনকার অধিকাংশই এই যে এভাবে ভাইরাল ট্রেন্ড, আসলে সোশ্যাল মিডিয়াটাকে আপনি কি বলবেন তাহলে? শিল্পীদের জন্য কি একটা খারাপ কোনো একটা জায়গা যেখানে আসল শিল্পীরা হারিয়ে যাচ্ছে? মাহা, একটা ছুরি তোমার হাতে যদি দেই, ছোট মনে করো এতটুকু একটা ছুরি, এই ছুরিটা দিয়ে তুমি দুইটা কাজ করতে পারো। তোমার সামনে যদি কোনো ফল থেকে কেটে আমাকে দিতে পারো, আবার ওটা আমার পেটের ভিতর ঢুকে আমাকে মেরেও ফেলতে পারো। তা এখন তুমি ছুরিটা কিভাবে ব্যবহার করবে, দ্যাট ইজ ইয়োর ডিসিশন। ওখানেই তোমার ক্রিয়েটিভিটিটা লুকায় আছে। তুমি সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করবে। খারাপভাবে ব্যবহার যদি করো তাহলে রেজাল্টটাই খারাপ আসবে, ভালোভাবে ব্যবহার করলে ভালো আসবে। এখন বিষয় যেটা হচ্ছে যে ভাইরাল মানে হলো, ভাইরাল ওয়ার্ডটাই ইটসেলফ নেগেটিভ ওয়ার্ড। ভাইরাল ফিভার কি খুব ভালো? আমরা যখন ভাইরাল ফিভার হয় আমরা খুব আনন্দ হই যে আমার ঠান্ডা কাশি সর্দি লাগছে। তাহলে ভাইরাল ওয়ার্ড ইটসেলফ এ নেগেটিভ ওয়ার্ড। তো এই একটা নেগেটিভ ওয়ার্ড কিভাবে পজিটিভ জিনিসের জন্ম দিবে?
তো সব ভাইরাল বা সব হুট করে পপুলার হওয়া জিনিস আমরা অনেক আগে থেকেই দেখেছি। দেখো অনেক হুট করে পপুলার হওয়া জিনিস কিন্তু বেশি দিন টিকে নাই। কিন্তু এরপরেও যারা এটাই নিয়ম। এই প্রজন্মের একদম শেষ প্রজন্ম আছে যারা গান করছে, তাদের গান তো আপনার শোনা হয় অনেকের। হ্যাঁ, কাদেরকে খুব পজিটিভ মনে হয় যে না ওরা অনেক ভালো করছে বা সম্ভাবনা আছে? আস্তে আস্তে কিন্তু মিউজিকের ডিমেনশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ মিউজিক সবসময় টাইমকে রিপ্রেজেন্ট করে। আজ থেকে 50 বছর আগে হারমোনিয়াম তবলার যুগ ছিল, তখন সবার অ্যালবামে দেখবা হারমোনিয়াম তবলা দিয়ে গান হয়েছে। এখন ইলেকট্রো মিউজিক হচ্ছে। আই ডোন্ট নো আজ থেকে 50 বছর পরে হয়তো মিউজিকের প্যাটার্নটা আরো অন্যরকম হয়ে যাবে, কিন্তু মিউজিক থাকবে। মিউজিক কোনোদিন দুনিয়া থেকে যাবে না, কারণ সৃষ্টিকর্তা সৃষ্টির একটা অমূল্য জিনিস হলো এই সুর আর তাল। এখন কিন্তু এআই দিয়ে আবার মিউজিক হচ্ছে, মানে আলটিমেটলি এআই এক সময় তো জায়গা করে নিবে, একটা বিশাল জায়গা করে নিবে, কিন্তু মানুষ ছাড়াও কিন্তু এআই অচল এখন পর্যন্ত। আমি জানি না 50-100 বছর পর্যন্ত পরে কি হবে, বাট এআইকে কিন্তু তোমারই ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, আমাকে এরকম একটা জিনিস বানিয়ে দাও। রাইট, এখানেও মানুষের একটা এখন পর্যন্ত ইনপুট আছে। তো যেটা হচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা ভালো টেকনোলজি বিষয়টাকে যত আয়ত্ত করতে পারবে, ফিউচারে ওদের জন্য অনেক কাজে দিবে, বিকজ আস্তে 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 ওয়ার্ল্ডটা ওদিকেই যাচ্ছে। ড্রাগস, এটা কিন্তু অনেক সঙ্গীত অঙ্গনেও অনেক আর্টিস্টের মধ্যেও কিন্তু দেখা গিয়েছে বা তারা ড্রাগসের কারণে পিছিয়ে পড়েছে। ব্যান্ড সঙ্গীত হোক, সলো মিউজিক হোক বা প্লেব্যাক, যেটাই বলি না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই পিছিয়ে পড়েছে ড্রাগসের জন্য। এটার কারণ কি বলে মনে হয় আপনার? যেটা হচ্ছে, যেমন আমি, যেহেতু তুমি দেখো নি, আমি যেমন ধরো সিগারেট টিকেট এগুলো কিছুর মধ্যেই নেই। আমি খুব স্বাস্থ্য সচেতন মানুষ এবং আমি রেগুলার জিমে যাই, জিম করি। সো আমি এই ক্যাটাগরির। আর্টিস্টদের মধ্যে এই একটা টেন্ডেন্সি আছে, অনেক আর্টিস্টের মধ্যেই ড্রাগস রিলেটেড টেন্ডেন্সি। এটা ওয়ার্ল্ড ওয়াইড সব আর্টিস্টের মধ্যেই আছে। শিল্পী হলে একটু মানে এটা একটা সময় ছিল এই ধারণা যে শিল্পী হলেই বোধহয় ড্রাগস নিতে হবে, বাট এটা এখন কিন্তু এই ধারণাটা আর নাই। এখন দেখবা আমাদের জেনারেশনের অনেক ছেলে মেয়েই আছে যারা ড্রাগসের ধারে কাজ দিয়েও যায় না। তো তাদের কি মিউজিক হচ্ছে না? তাদের তো মিউজিক হচ্ছে। তো এইটা একেবারে ওই কিছু মিথ থাকে না, কিছু সমাজের কিছু উড়া কথা থাকে না, মানে এরকম অসংখ্য কুসংস্কার থাকে না, ইটস কাইন্ড অফ যে মিউজিক করলেই বোধহয় ড্রাগস নিতে হবে। এ পর্যন্ত আপনি অনেকগুলো বছর হয়েছে না, যে 2005-06 থেকে ক্লোজ আপ, তারপরেও তো অনেকগুলো বছর হয়ে গেছে, একটা লম্বা জার্নি, প্রায় 19-20 বছরের একটা লম্বা জার্নি ইন্ডাস্ট্রিতে। কোনো আক্ষেপ আছে? আর মানুষকে আল্লাহ বানাইছে কিন্তু এইভাবেই, মানুষের কোনোদিন শখ পূরণ হবে না, তা আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সেটা হলো এখনও সুস্থভাবে বেঁচে আছি, যেটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা, 1 নম্বর। সো এখনও সুস্থ আছি। দ্বিতীয় কথা হয় যে তোমার সামনে বসে কথা বলছি, এই কথা বলার সুযোগ আল্লাহ করে দিচ্ছেন, সেই জন্য শুকরিয়া। এবং তৃতীয় হলো যেই জিনিসটাতে আমার কোনো ক্রেডিটই নাই, সেটা হলো আমার গান। এখনও গান গাইতে পারি, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো যেটা হচ্ছে যে আক্ষেপ নাই, ইচ্ছা আছে যে কি করব, আরো নিজের তীব্র কয়েকটা ইচ্ছার কথা শুনি। ইচ্ছা আছে বলতে এমন কিছু গান বা এমন কিছু রেখে যেতে চাই যেগুলা দিয়ে মানুষ আমাকে স্মরণ করবে এবং সেই সব দিয়ে মানুষ উপকৃত হবে। কারণ আলটিমেটলি আমরা যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে জড়িত, আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের কাজটাই করি। আলটিমেটলি তুমি যখন এই কালচার নিয়ে কাজ করবে, তখন কিন্তু ডিরেক্ট ইউ আর সাপোর্টিং ইউর কান্ট্রি। সো আমরা কিন্তু দেশের কাজ করছি, লাইক আর্মিরা, লাইক বিজিবি, বা ওনারা যেই কাজগুলো করেন ওনাদের সেক্টরে, আমরা কিন্তু আমাদের সেক্টরে দেশকেই সার্ভ করি। তো এইটা একটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, এটা আমি মনে করি। এটা আর কে ভাবুক না, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা সরাসরি আমার বাংলাদেশকে সার্ভ করি। আমরা যখন স্টেজে দাঁড়াই, তখন বাংলাদেশ হয়েই স্টেজে দাঁড়াই। যখন দেশের বাইরে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই, তখন বাংলাদেশ হয়ে যায়, বলি যে আমি বাংলাদেশের আর্টিস্ট, আমি এখানে কনসার্ট করতে আসছি। সো আমরা বাংলাদেশকে সাথে নিয়ে ঘুরি সবসময়। তো সেই জন্য আমাদের বাংলাদেশের গেঞ্জি পরার দরকার হয় না, কারণ আমি পুরাটাই তো বাংলাদেশ। সত্যি তাই। লাইভ কোনো শোতে এখন পর্যন্ত হওয়া খুবই অদ্ভুত কোনো রিকোয়েস্ট কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা?
আসলে শত শত লাইভ শো তো এখন যেটা হয়েছে লাইভ শোতে মানে ভালো লাগে, অদ্ভুত ঘটনা না, মানে ভালো লাগে কোনটা, ভালো লাগে হলো যখন দেখি মানুষের ভালোবাসা। মানে ধরো কোনো একটা গান পরিচিত একটা বা অপরিচিত যেই গানই শুরু, ধরো গান গাইলাম, তুমি আমার মানে পেজগুলোতে বা আমার প্রোফাইলে গেলে দেখতে পাবো, আমি তো প্রায় ভিডিও পোস্ট করি আমার ব্লগগুলোতে, দেখবা যে এক লাইন আমি গাইলে বাকি 5 লাইনই অডিয়েন্সটা গাইছে। সেই মুহূর্তটা একদম মানে কি বলবো আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা মুহূর্ত। সেই মুহূর্তে আসলে ওই সময়গুলোর না মূল্য হয় না কোনো, অমূল্য। কারণ যখন আমার মনে হয় আমি আল্লাহর কাছে আরেকটা জিনিস নিয়ে শুকরিয়া আদায় করি যে দেখো মানুষ আমাদেরকে মানে কোনো কিছু ছাড়াই ভালোবাসা দেয়, আর এই ভালোবাসা কেনার জন্য কত সেক্টরের মানুষ কত রকমের ইনভেস্টমেন্ট করে। কেউ টাকা দিয়ে ভালোবাসা কিনতে চায়, কেউ জোর খাটিয়ে ভালোবাসা নিতে চায়, কেউ ভয় দেখিয়ে ভালোবাসা নিতে চায়, কিন্তু আমাদের কিছুই করতে হয় না। আমরা চোখ বন্ধ করে 2টা লাইন সুর দিয়ে গান শুনেই মানুষ আমাদেরকে ভালোবাসে। এর চাইতে বড় পুরস্কার আর কি আছে? সাব্বির ভাই, আমি কিন্তু জানি যতটুকু সেটা আপনি অনেক ইয়াং এজ থেকে আপনার মেয়ে ফলোয়ার অনেক বেশি, মেয়ে ফ্যানও অনেক বেশি। এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে প্রপোজ করে ফেলেছে শো দেখে বা স্টেজের আশেপাশে? আমার বউ সেও আমার ফ্যান ছিল। আচ্ছা, লুজাপনের পর সে আমার ফ্যান ছিল, তো অনলাইনেই তার সঙ্গে আমার পরিচয়। তো দেন আমি চিটাগংয়ে কনসার্টে গিয়েছি, সে সেখানে আসলো, তার সঙ্গে আমার দেখা। তো দেখা হওয়ার পর আমি ভাবলাম যে আমার মনে হয় মেয়েটা খারাপ হবে না, তারপরে খোঁজ খবর নিয়ে ফ্যামিলিগতভাবে তাকেই বিয়ে করে ফেললাম। আর অন্য কোনো দিকে তাকালেন না? এরপর আর তাকাই নেই, এর আগে তাকাইছিলাম। এর আগে কতবার এসেছে আপনার জীবনে প্রেম? এটা তো অনেকবারই মনে হয়। ভাবি জানে? হ্যাঁ জানে। ও আমার ওয়াইফ হলো আমার এখন বর্তমানে তুমি যদি বলো আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে, সেটা হলো রিনি, আমার ওয়াইফ। এবং আমি ওর সঙ্গে সব শেয়ার করি এবং ও আমার ব্যাপারে সব জানে এবং ও আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করে। এবং তুমি এখন আমার যে ড্রেস আপ আমি যে শোজ করি, ও তো বুটিক্স হাউস আছে, শিজ কালেকশন। সো ও যদিও মেয়েদের নিয়ে কাজ করে, বাট ও আমার ড্রেস নিয়ে কাজ করে। আমার ব্লেজার, আমার যেগুলা পরি, তুমি সেদিনও দেখেছো আমি পরে উঠেছিলাম, ওইটা কিন্তু ও ডিজাইনার্স হাউসের, ও শিজ কালেকশনের। সো ও আমার ড্রেস আপ তৈরি করে দেয়, আমার উপর কি ফিট হবে, কি ধরনের কাপড় পরলে আমাকে স্টেজে দেখতে ভালো লাগবে। খুবই পছন্দের 3জন শিল্পীর নাম? যেমন আমাদের দেশের যদি বলি, সৈয়দ আব্দুল হাদী স্যার, কুমার বিশ্বজিৎ, যাকে আমি আইডল মানি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাপ্পা দাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব, কিন্তু অন ডিমান্ড আমাদের পুরো টিমের পক্ষ থেকে রোজ বিকেলে গানটার 2 লাইন একটু শুনতে চাই খালি গলায়। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। এ আহালালা এ বাহ, চমৎকার। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ আপনাদেরকে, অনেক বছর আমাকে সহ্য করেছেন। চেষ্টা করি আপনাদের মুখে হাসি ফোটানোর। একটা জিনিস আমার ভালো লাগে মাহা, সেটা হলো যে আমি এমন একটা কাজ করি যেই কাজে অনেক শত ব্যস্ততার বা শত দুঃখে থাকা মানুষের কেউ 5 মিনিটের জন্য হলেও আনন্দ দিতে পারি। এটা আল্লাহর কাছে অনেক বড় ধন্যবাদ জানাই আমি এই কাজটা আমি করতে পারি। তো চেষ্টা আমার নিজেকে চেষ্টা করব যেন আমি আরও আপনাদেরকে আনন্দ দিতে পারি, আপনাদের কষ্ট দুঃখ কিছুক্ষণের জন্য যেন ভুলিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর গান আপনাদেরকে আরও উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকে আমার গেস্ট হয়ে আসার জন্য। অনেক ভালো লাগলো, আমরা অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করেছি, অনেক কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি এখান থেকে আমরা আসলে মুক্তি পাবো, আমাদের আরও ভালো দিন আসবে, আলোর দিন আসবে। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মাহা ছিলাম এতক্ষণ সাথে আমার অতিথিকে নিয়ে। আগামী
আগামী সপ্তাহে আবারও দেখা হয়ে যাবে একই মঞ্চে একুশে টেলিভিশনের পর্দায়।